প্রহরী, ঈশ্বরের বাগানে এক প্রহরী আগলে রাখতে চাই তোমাকে, ওরা আগলে রাখতে চাই তোমাকে। একে তো ঠিকানার গোলমাল, কখনো এখানে কখনো ওখানে, গ্রাম শহর বিদেশ উদেশ, কোথায় তোমার দেখা পাবো? বললাম তাদের সঙ্গে যাব, অথচ নীরবে তারা চলে গেল, বলে সময় হয়নি তোর, ঠিক ডাক আসবে একদিন। আমি এক ব্যর্থ কবি, এলোমেলো গল্প লিখি জীবনের, অনেকেই ছিঁড়ে ফেলে দেয়, বিড় বিড় করে কিছু বলে যা কখনো সুখশ্রাব্য হয় না। জানি তবু তুমি ঠিক আছো বসে জীবনের ঠিক চিলে কোঠায়, বারবার ব্যথা নিয়ে আমি সিঁড়ি ভাঙবো, দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকবো, ঈশ্বরের বাগানে এক প্রহরী। নমস্কার। শ্রাবণ মাসের আবহাওয়া এমনই, কখনো রোদ কখনো মেঘ, আকাশের এক কোণে মেঘ জমলে এক পশলা বৃষ্টি, আবার বৃষ্টি থামতে না থামতেই রোদের তীব্রতা। ভেজা মাটির গন্ধটুকু ভালো করে উপভোগ করবার আগে রোদ এসে সব শুকিয়ে দিতে চায়। সত্যি বলতে কি, শরতের মেঘ নিয়ে আমরা বড্ড উত্তেজিত, বড্ড ভাবুক। নীল আকাশের গায়ে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখলে শরৎকে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। অথচ বর্ষার গমন আর শরতের আগমনের মাঝখানে আবহাওয়ার যে খামখেয়ালিপনা, তার দিকে সেভাবে কেউ তাকায়ই না। অথচ এই সময়টাও তো কম আশ্চর্যের নয়। এই যে বর্ষার ভারী মুখ কোমড়া করে থাকা জলে টইটুম্বুর মেঘগুলো ধীরে ধীরে হালকা হয়ে শরতের মেঘে পরিণত হয়, ধীরে ধীরে হালকা হয়ে শরতের মেঘে পরিণত হয়, সেই বদলটা কি কেউ খেয়াল করে? কে এসে ভাঙায় তার অভিমান? কোন অদৃশ্য হাত ভারী মেঘের বুক থেকে এত জল সরিয়ে নিয়ে তাকে আকাশের গায়ে তুলোর মেঘ মতো ভাসিয়ে দেয়? বৈজয়ন্তী ভাবে। বাড়ির সকলে অবশ্য তাকে বিজু বলেই ডাকে। সাত সকাল থেকে জানলার ধারে বসে আকাশ দেখছিল বিজু। সামনে খোলা খাতা, পাশে অর্ধেক খাওয়া এক কাপ চা, অথচ কোনো কিছুর প্রতিই তার মন নেই। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল মেঘেরও বোধহয় মন আছে, মানুষের মতো তার অভিমান আছে, ক্লান্তি আছে। কখনো সে সবকিছু ঢেকে রাখে, আবার কখনো হঠাৎ নিজেই সরে গিয়ে আলোকে জায়গা করে দেয়। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। চমকে উঠল বিজু। এত সকালে? স্ক্রিনে মামিমার নাম উঠেছে। অকারণে ফোনটা কেঁপে উঠল তার, অকারণে মনটা কেঁপে উঠল তার। আরো কিছু কারো কিছু হলো না তো? মৃত্যুর খবরের সঙ্গে মানুষের বয়সের কোনো সম্পর্ক নেই, এই কথাটা বিজু বহুবার ভেবেছে। তবু যখনই কোনো অস্বাভাবিক সময় ফোন আসে, তার প্রথমেই মনে হয় নিশ্চয়ই খারাপ কিছু। ফোনটা মায়ের হাতে দিয়ে সে বলল, মা তোমার ফোন। মা ফোন নিয়ে কথা বলতে শুরু করলো। প্রথমে স্বাভাবিক কথাবার্তা, কে কেমন আছে, বাড়ির খবর কি, কে কোথায় আছে, এইসব। হঠাৎ মায়ের গলার স্বর বদলে গেল। বিজু আর শুনতে চাইল না, মুখটা জানলার দিকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণ পর মা ফোন রেখে বলল, সেজ মাসির বড় ভাসু গত রাতে মারা গেছে। বিজু চুপ করে রইল। মানুষটাকে ও সেভাবে চিনতই না, ছোটবেলায় হয়তো দু একবার দেখেছে। একসময় তাদের বাড়ির সঙ্গে খুব যাতায়াত ছিল, সম্পর্কও ভালো ছিল, কিন্তু বিজু বড় হয়ে ওঠার পর সেই যোগাযোগ আর ছিল না। তাই খবরটা তার মনে তেমন কোনো ব্যক্তিগত শোক তৈরি করলো না। তবু মৃত্যু শব্দটা তাকে অস্বস্তিতে ফেলে। একটা মানুষ ছিল, হাঁটতো, কথা বলতো, হাসতো, রাগ করতো, তার নিজের একটা ঘর ছিল, চেয়ার ছিল, পছন্দের খাবার ছিল, কিছু মানুষ তাকে ভালোবাসতো। তারপর হঠাৎ একদিন সব শেষ। বিজু এই শেষটাকে কিছুতেই সহজভাবে মেনে নিতে পারে না। মা বলল, তোর মামা আজ সকালে রওনা দিয়েছে সেজ মাসির বাড়িতে, একবার ফোন করে খবরটা নিই। বিজু মাথা নাড়ল। সেজ মাসিকে ফোন করা হলো, কিন্তু এত লোকজন আর ব্যস্ততার মধ্যে তিনি ফোন তুললেন না। মা বলল, তাহলে তোর মামাকে কর। বিজু ফোন হাতে নিয়ে বসে পড়ল। মামার 3টে নম্বর, কোনটা এখন চালু আছে, কোনটা ব্যবহার করেন তার কিছুই মনে নেই। একটু ভেবে প্রথম নম্বরটাতেই ফোন করে দিল। রিং হতে লাগলো। তারপর বিজু ফোনটা রেখে পাশের ঘরে চলে গেল। কেন গেল সে নিজেও জানে না। হয়তো কৌতূহল, হয়তো বহুদিন পর একটা পরিচিত কণ্ঠস্বর শোনার ইচ্ছা, অথবা হয়তো এমন কিছু একটা ঘটুক যার কোনো কারণ সে নিজেই
এই অপেক্ষা। হঠাৎ মায়ের গলা ভেসে এলো, হ্যাঁ রে, তোর মামার নম্বর এটা আদৌ বটে তো? ফোন তুলতে এত দেরি করছে কেন? কখনো তো করে না। বিজু অন্য ঘর থেকেই বলল, নিশ্চয়ই ব্যস্ত আছে, তুলবে ঠিক। কথাটা শেষ হতে না হতেই ফোনটা উঠলো। তারপর ভেসে এলো খানিকটা রাশভারী গলা, কে বলছেন, কাকে চাই? মা যেন থমকে গেল, এটা কি ধীরাজের ফোন নম্বর? ও কাছ থেকে উত্তর এলো, না, এটা সমরেশ মজুমদারের ফোন নম্বর। মায়ের মুখটা মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, যেন বহুদিন বন্ধ থাকা কোনো জানলা আচমকা খুলে গেছে। কিন্তু পরক্ষণেই সেই উজ্জ্বলতার উপর একটা অপরাধ বোধের ছায়া পড়ল। এতদিন ফোন করা হয়নি, খোঁজ নেওয়া হয়নি, মানুষটার কথা মনে পড়লেও ফোন করা হয়ে ওঠেনি। ও পাশ থেকে আবার গলা এলো, কি হলো, কথা বলা হচ্ছে না কেন? মায়ের ইতস্তত করে বলল, আমি কুহু। এক মুহূর্ত নীরবতা, তারপর ও পাশ থেকে হেসে উঠলেন সমরেশ, বিজুর মামা দাদু। সে তো বুঝতেই পেরেছি, তা এতদিন পর বুঝি আমাকে মনে পড়েছে। মায়ের মুখেও হাসি ফুটে উঠলো, কি আর করবো বলো, সংসারের ঝামেলায়। আচ্ছা আচ্ছা, সেসব থাক। কিরে, তোরা সব কেমন আছিস? কত বছরের দূরত্ব যেন এক মুহূর্তে মুছে গেল। মা বলল, ভালো আছি। সুদীপ, দীপা সবাই ভালো আছে? তুমি কোথায় আছো এখন? আমি বর্ধমানে কাজের জায়গায় আছি। তোদের সব খবর ভালো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আসলে সবিতার ভাসুর মারা গেছে। ও পাশে কিছুক্ষণ নীরবতা, তারপর সমরেশের গলা নরম হয়ে এলো, ও তাই, ঠিক আছে, বললি ভালো হলো, আমি একবার ফোন করে খবর নেব। কথা শেষ হলো। বিজু তখনও দরজার আড়ালে দাঁড়িয়ে, এবার গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো সে। মুখে এমন একটা নিরীহ ভাব, যেন ফোনে কি কথা হয়েছে তার কিছুই সে জানে না। মা ফোনটা রেখে দিয়ে তার দিকে তাকালো, হ্যাঁ রে, মামা দাদুর নম্বর তোর ফোনে সেভ করা ছিল? বিজু একটু মাথা চুলকে বলল, কি জানি, মামা বলে সেভ করা ছিল, আমরা তো জানি না। মা হেসে বলল, তবে ভালোই হয়েছে, কতদিন কথা বলা হয়নি মানুষটার সঙ্গে। বিজু কিছু বলল না, মনের ভেতরটা তার অদ্ভুত আনন্দে ভরে গেল। যাক, একটা তো কাজের কাজ করতে পেরেছি। সকাল থেকে যে ফোনটা তাকে অকারণ দুশ্চিন্তায় ফেলেছিল, সেই ফোনটাই শেষ পর্যন্ত যেন বাড়ির ভিতর একটু আলো এনে দিয়েছে। বিজু আবার জানলার ধারে গিয়ে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল। কিছুক্ষণ আগেও যে আকাশটা কালো মেঘে ভারী হয়েছিল, এখন সেখানে নীলের অনেকখানি জায়গা দেখা দিচ্ছে। সাদা মেঘের ছোট ছোট টুকরো ভেসে যাচ্ছে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। হ্যালো, ও পাশে সমরেশের গলা, বিজু? হ্যাঁ মামা দাদু, বলো। তোর মায়ের কাছ থেকে তোর নম্বরটা পেলাম। এত বড় হয়ে গেছিস, তোর সঙ্গে তো ঠিক করে কথাই হয়নি অনেকদিন। বিজু হেসে ফেললো, তাহলে আজ থেকে হবে? এতদিনের বকেয়া কথা সব শোধ করতে হবে তো? মামা দাদুর মুখে হাসি। ও পাশ থেকে সমরেশ আবার বললেন, তুই কি আকাশ দেখছিলি? বিজু অবাক হয়ে জানলার দিকে তাকালো। হ্যাঁ, কি করে বুঝলে? তোর মা বললো তুই নাকি সকাল থেকে আকাশ দেখছিস। বিজু মৃদু হেসে বলল, ভাবছিলাম বর্ষার মেঘ কি করে শরতের মেঘ হয়ে যায়। ও তাই নাকি? বাহ, খুব ভালো তো। তা সেরকম কিছু না, সব বড় কথা ছোটবেলায় ভাবা হয় রে, বড় হয়ে মানুষ শুধু ভুলে যায়। বিজু চুপ করে রইল। সমরেশ বললেন, আচ্ছা পরে কথা হবে। আর শোন, আমার নম্বর যেন ঠিক করে সেভ করে রাখিস, মামা দাদু নামে, মামা বলে নয়। বলে হেসে উঠল সে। বিজু হেসে বলল, এবার আর ভুল হবে না। ফোনটা কেটে গেল। বিজু অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে জানলার বাইরে চোখ ফেরালো। আকাশটা আরো পরিষ্কার হয়েছে। বর্ষার মেঘ সরে গিয়ে দূরে কোথাও শরতের সাদা মেঘের আভাস। বিজুর মনে হলো মানুষের সম্পর্ক কোথায় এমনই, কখনো ভুল নম্বরের মতো দূরে সরে যায়, কখনো মনে হয় এই সম্পর্ক আর কোনোদিন ঠিক হবে না। তারপর কোনো এক অদ্ভুত সকালে ভুল করে করা একটা ফোন, অথবা যাকে আমরা ভুল নম্বর ভাবি, সেই ফোনটাই হঠাৎ পুরনো দরজায় করা নাড়ে। দরজা খুলে দেখা যায় ও পাশে কেউ দাঁড়িয়ে আছে, যাকে আমরা হারিয়ে ফেলেছি ভেবেছিলাম, অথচ সে কোথাও যায়নি, শুধু মেঘের আড়ালে ছিল। বিজু জানলার কাছে হাত রাখলো। তার মনে হলো সব রং নম্বর আসলে ভুল হয় না, কিছু কিছু রং নম্বরই ঠিক মানুষটির কাছে পৌঁছে দেয়। আর কখনো কখনো সেই ভুলেই শুরু হয় নতুন করে চেনা। বিজু মৃদু হেসে ফেললো। শ্রাবণের আকাশে শরতের প্রথম সাদা মেঘটি তখন ধীরে ধীরে ভেসে চলেছে। সবকিছু একটা পরম্পরা আছে, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে দুটো। আইনস্টাইন তো রুম করে চলে আসেন ক্লাসিক্যাল ফিজিক্স থেকে, এখানে কোয়ান্টাম ফিজিক্স ছিল ধাপে ধাপে।
তাই বলতে পারি যে নিউটনের জন্ম না হলে পরে আইনস্টাইনের জন্ম হবে, আইনস্টাইনের জন্ম না হলে পরে স্টিফেন হকিংয়ের জন্ম হবে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, করণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিনী পারে। এরপর শেষ লাইন, যাহারা তোমার মিশাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই একটা কবিতাতে রবীন্দ্রনাথের অন্যরকম সুর পাওয়া যায়। শুধু এটাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশের সন্তান, ব্রহ্মধর্মের পূজারী, কিন্তু ইংরেজের দেওয়া নাইটহুড তিনি ত্যাগ করেছেন, ইংরেজের দেওয়া নাইটহুড তিনি নেন। এইবার রবীন্দ্রনাথ থেকে যাচ্ছি বিদ্রোহী কবির কয়েকটা লাইন। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাস ধরিবে না, যবে অত্যাচারীর খট্টকে পার ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। এরপরে চূড়ান্ত জায়গায় আসছে সুকান্ত। প্রিয়াকে আমি সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতা যদি আমি কেউ হই, স্বজন হারানের শ্মশানে খুঁজে দিচ্ছি তা আমি তুলবই। এই একটা সমীকরণ যেটা তিনটে কবি তিন ধরনের বিশ্বকারণীয় একটা কবিতা লিখেছে ওই একইভাবে। বিশ্বকবির সঙ্গে তার তুলনা করে না। নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনি 18 বছর বয়সে সামরিক বাহিনী যোগদান করেছিলেন। তারপর রবি ঠাকুরের সঙ্গে নজরুল ইসলামের খুব সম্পর্ক পাওয়া, অত্যন্ত সম্পর্ক পাওয়া। রবি ঠাকুর লিখছেন নজরুলকে, আমি বীরভূমে বোলপুরে থাকি, তুমি থাকো বর্তমানে পুরুলিয়া, এই দূরত্বটা যদি অতিক্রম করতে পারো তাহলে খুব খুশি হব। নজরুল এসে বলেছিলেন, হে কবি, হে ঋষি, আজই হতে 100 বর্ষ পরে তোমাকে প্রণাম করি। এই ছিল সম্ভব। এবার নজরুলের একটা কবিতা কয়েক লাইন বলি। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাস ধ্বনিবে না, যাবে অত্যাচারীর খড়্গকে পার ভীম রণভূমে রণে না, আমি সেই দিন হব শান্ত। সুকান্ত সন্ডে মালিক, সন্ডে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার। প্রিয়াকে আমার পেরেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। এই যে সমীকরণটা রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, তাদের রসুন নাম, এদের বিভিন্ন লেখা বিভিন্ন ধরনের, কিন্তু এই একটা কবিতার লাইনগুলো দিয়ে তাদেরকে একটা বন্ধনী জানা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পূজা ছাড়া অন্য কোনো কবিতা নেই, কিন্তু প্রশ্ন কবিতার মধ্যে তার একটা বিপ্লব আছে। তিনি নাইটহুড ত্যাগ করেছেন। এইবার আমি আমার লেখা বলতে চাইছি। প্রথম লেখাটা হচ্ছে পতিতা। কে বলে তোমায় বার বনিতা, বলে অচ্ছুত, তুমি কি জানো কত বধূ আছে তোমার থেকেও কলঙ্কিতা। তোমার জাতি আমার মা, আমার কাছে সর্বশ্রেষ্ঠ,
নারী নিয়েই যত কথা, পুরুষ কিন্তু রসিকতা, কাদম্বিনী যত দোষী, ওঠে না তো নষ্ট নীলের কথা। সতী সাবিত্রী দময়ন্তী তোমারই জ্ঞাতি ভাই, তোমারই উন্নত প্রজাতি মালালাই সুখ চাই। পুরুষের জন্য আছে পতিতালয়, নারীর জন্য কি শুধুই জমালয়? প্রথম প্রশ্ন মহিলার নাম কুলোটা। কুলোটার কোনো পুংলিঙ্গ এখনো দেখি নাই, শুনি নাই। কথাই বলে নারী পুরুষ সমান সমান। সমাজ কি কোনদিন দিয়েছে তার সম্মান? কলঙ্কিনী কঙ্কাবতী, কুমারীর ছেলে কৃষ্ণদয়ী পায়ন, তাতে হয়নি কোনো বিপ্লব বিদ্রোহ, দেখেনি রণাঙ্গন। এই কবিতাটা বিদ্রোহী কবি বারাঙ্গনার ছায়া অবলম্বনে লেখা। বারাঙ্গনা কবিতাটা একটা বড় কবিতা, সেইটাকে অবলম্বন করে লেখা। আরেকটা লেখা বলে আমি শেষ করব। খোলা চিঠি। আবার এলাম তোমার কাছে, দরজা কি খোলা আছে? দরজা বন্ধ? সে না, মনের দরজাটা খুলে রাখ। এবার যাব ফুল্লরা লাভপুর। লাভপুরে নাকি লাভ হয়, এলোভি লাভপুরে নাকি লাভ হয়। তোমার 3 বছর আগের চিঠি ছিঁড়ে ফেলেছে, নতুন একটা ভালো চিঠি লিখো। এবার পুজোই যাবো তাজমহল, মমতাজের স্মৃতিসৌধ, যমুনার জলে শুদ্ধ হবে আমাদের